শাশুড়ির সঙ্গে একটা বেয়াদবি করার কারণে আমার প্রিয়তম স্বামী আমার গালে সজোরে থাপ্পড় মারলেন। বিয়ে হয়েছে 2 বছর চলে, আমি এখন 6 মাসের সন্তানের মা। আমার স্বামী কখনো গায়ে হাত তোলেনি। অবশ্য গায়ে হাত তোলার মতো কোনো অন্যায় কখনো আমার দ্বারা হয়নি। অকারণে তো আর কোনো পুরুষ লোক নারীর গায়ে হাত তুলতে পারে না। যারা অকারণে নারীর গায়ে হাত তোলে তারা কাপুরুষের সমতুল্য। ঘরের বাহির থেকে আমার ননদ মিম সেটা দেখে ফেললো। মেয়েটা আমাকে ভালোবাসে, কিন্তু ভাইয়ের রাগের কাছে সে তুচ্ছ। নিজে কিছু করতে পারবে না জেনে হয়তো মায়ের কাছে গিয়ে বলল কথাটা। কয়েক মিনিট পরেই আমার শাশুড়ি আমার রুমে নিয়ে আসলো। আমি রোদে শুকাতে দেওয়া কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছি। হাজবেন্ড দুপুরের খাবার খেতে বাসায় এসেছিলেন, এখন চলে গেছে। খেতে আসলেও খাইনি অবশ্য। কি হয়েছে শিমু? রাফিন নাকি তোমাকে মেরেছে? দুগাল হেসে বললাম, কিছু হয়নি তো মা। ততক্ষণে রাফিন বেরিয়ে গেছে। রাফিন তোমাকে বকাঝকা করেছে তাই না? না মা, তেমন কিছু না। আমি যখন কথাটা বলতে চাচ্ছি না তখন আমার শাশুড়ি হয়তো বুঝতে পারলেন বিষয়টি আমাদের ব্যক্তিগত, তাই তিনি চলে গেলেন। মিম বলল, তুমি মাকে কথাটা বললে না কেন ভাবি? আমি হেসে বললাম, পাগলি মেয়ে, তুমি আগে বিয়ে করো তারপর বুঝবে। তোমার ভাই আমার স্বামী, আমার কোনো অন্যায় দেখলে আমাকে শাসন করতেই পারে। দেখবে রাতে আবার আমার জন্য আমার পছন্দের কোনো খাবার নিয়ে এসে বলবে সরি। মিম আর কিছু না বলে চলে গেল। আমি কাপড় চোপড় গোছানো শেষে মেয়ের পাশে শুয়ে পড়লাম। আমার শাশুড়ি দুবার ডাকলেন খেতে যাওয়ার জন্য। আমি অস্বাভাবিক কণ্ঠে বলেছি, ক্ষুধা নেই মা। মেয়েটা ঘুমিয়ে গেছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে পড়ল একটা সময় আমিও কারো মেয়ে ছিলাম। আজকে আমার আম্মাকে ভীষণ মনে পড়ছে। আমি ছিলাম মায়ের অতি আদরের সন্তান। কোনো এক অদ্ভুত কারণে আম্মা আমাকে সবচেয়ে বেশি আহ্লাদ করত। পাড়া প্রতিবেশী যখন কটাক্ষ করে বলতো, এত আহ্লাদি মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবে কিভাবে সাহেদা, আম্মা তখন হেসে বলতেন, আমার মেয়ের সঙ্গে আমার দোয়া আছে। আমার মেয়ে পৃথিবীর সব জায়গায় আহ্লাদি হয়েই বেঁচে থাকবে। মায়েদের দোয়া মিথ্যা হয় না। আমার বিয়ের পর আম্মা আমার শাশুড়িকে জড়িয়ে ধরে সে কি কান্না। আদরের মেয়ে পরের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি বড় ভালো মানুষ, তবে হ্যাঁ, চলতে গেলে একটু আধটু খুটখাট হয়েই থাকে। বিয়ের 3 মাস পর একদিন খবর এলো আম্মা আর দুনিয়ায় নেই। আমাদের ছেড়ে আমার আম্মা চিরদিনের জন্য বিদায় হয়েছেন। কড়া রোদ, কিন্তু আমার হৃদয়ে উথাল পাথাল ঝড় উঠেছে। আম্মার মুখখানা আর কখনো চোখের সামনে ভেসে উঠবে না ভাবতেই আমার কান্না আসলো। আম্মা রাগ দেখাবে না, অভিমান করবে না, উপদেশ দিয়েও বলবে না যে শিমু আমি সবসময় থাকবো না। শাশুড়ি তোর মা, সে সবসময় তোর সাথে থাকবে, তাই ওনার সঙ্গে ভালো আচার আচরণ করবি। চারিদিক যখন ফাঁকা, কোথাও আম্মা নেই, ঠিক সে সময় আমার শাশুড়ি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। শাশুড়ি ভালো তো হাজবেন্ড ভালো, কারোর সাথেই আমার সম্পর্ক খারাপ ছিল না। আম্মার কথা মতো আমি সর্বদা ভদ্রভাবে চলাফেরা করতাম, কোনো ভুল না করারই চেষ্টা থাকতো। তবে আজ শাশুড়ির সঙ্গে যে বিয়াদবিটা করেছি সেটা হলো কিছুদিন যাবৎ শরীরটা বড্ড খারাপ করছিল। রাফিন ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেও সুযোগ করে উঠতে পারেনি। সকাল প্রায় 10টা নাগাদ রাফিন বাজার থেকে ড্রাইভারকে নিয়ে অনেক বাজার সদাই পাঠিয়েছেন। আমি বাজারগুলোর হাত থেকে নিয়ে রান্নাঘরে রেখে আবার বিছানায় এসে বসে পড়লাম। আমি তখন কাতরাচ্ছি, খুব অস্বস্তি হচ্ছিল। কয়েকদিন ধরে আমার শরীরটা যে খারাপ আমার স্বামীকে বলবো বলবো করে বলা হয়নি। ও এখন এ মাসের বেতন পাইনি, তাই আমি ইচ্ছা করে বলছি না। এভাবে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। আমি তখনও বিছানায়। এবার আমি বাধ্য হয়ে শুয়ে পড়লাম। শাশুড়ি তার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে যখন দেখলেন কাঁচা মাছ সহ সব ওভাবে পড়ে আছে, এবার কিছুটা চেঁচিয়ে বললেন, শিমু রাফিন বাজার পাঠিয়েছে, এগুলো গুছিয়ে রাখবে কখন? একে তো অসুস্থ শরীর, তার উপর শাশুড়ির চেঁচানো। আমার মেজাজ চটে গেল। আমি বালিশ থেকে মাথা তুলে বললাম, রেখে দেন না মা, আমি পরে করে নিব, আপনাকে তো আর করতে বলছি না। এরপর রান্নাঘর থেকে আর কোনো সারা শব্দ আসেনি। আমি শোয়া থেকে উঠে দেখি তখন 12টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম দুপুরে রান্না করব। আমার স্বামী খেতে আসবে। গিয়ে বুঝলাম শাশুড়ি সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে। আমার শরীর তখনও খারাপ, তাই শাশুড়ি কাজটা করে ফেলেছে ভেবে আমার আনন্দই হলো। ওনার প্রতি ভালো লাগাটাও বাড়ল। আমার আম্মা হলেও সে মেটাই করত। উনি আমার আম্মার মতোই কাজ করেছেন। কিন্তু সমস্ত আনন্দ উড়ে গেল যখন রাফিন বাসায় আসলো। আমি দরজা খুলতেই রাফিন আমাকে টেনে ঘরে নিয়ে এসে আমার সাথে বেশ চেঁচালো। আমি কেন বাজার সদাই তার মাকে দিয়ে গোছালাম। তার মা ডাকার পরেও আমি কেন শুয়ে রইলাম, কেন উঠে গেলাম না। এটাই আমার তার মায়ের সঙ্গে করা বেয়াদবি। বুঝতে পারলাম এতক্ষণে শাশুড়ি মা তাকে ফোন করে সব বলেছে। তখন খুব করে মনে হচ্ছিল শাশুড়ি আমার সাথে অনেক ভালো, কিন্তু সে শাশুড়ি, সে আমার মা নয়। আমার মা কখনোই এটাকে বেয়াদবি হিসাবে নিত না, আর না কারো কাছে নালিশ করত। অন্তত একবার আমার কাছে এসে জিজ্ঞাসা না করুক। আমাকে দূর থেকে দেখলেই বুঝতে পারতো আমি অসুস্থ। যার যার মা তার কাছে শ্রেষ্ঠ। হয়তো নিজের মাকে সব কাজ করতে হয়েছে বলে আমার স্বামীর মাথাটা গরম হয়ে গেছে। শাশুড়ির সাথে আমার যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, আমি তার মেয়ে নই, পুত্রবধূই। ঠিক তেমনি আমিও ওনাকে যতই মায়ের মতো দেখি না কেন, সে আমার মা নয়, শাশুড়ি। বিকালে আমার শাশুড়ি মা 1 কাপ চা নিয়ে আমার ঘরে আসলেন। আমার চোখটা তখন লেগে গেছিল। আমাকে তিনি ডাক দিয়ে বললেন, বৌমা গরম চাটা খেয়ে নাও, আদা দিয়ে করেছি, তোমার ভালো লাগবে। চাটা দেখে মনে মনে বেশ খুশি হলাম। কিন্তু উনি কিভাবে বুঝলেন এখন আমার একটা চা দরকার? উত্তরটা তিনি নিজেই আমার পাশে বসে দিলেন। দুপুরে যখন দেখলাম তুমি শুয়ে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছ, তখন আমি নিজেই সবকিছু গুছিয়ে রেখেছি। আর আমার ছেলেকে ফোন করে বলেছিলাম যেন বাসায় একটু তাড়াতাড়ি আসে, তোমার সাথে কথা বলে। তোমার হয়তো শরীর খারাপ, তাই কথায় কথায় বলেছিলাম কাজকর্ম সব আমি করেছি। কিন্তু আমার ছেলে আমার কাজ করতে হয়েছে বলে এসে তোমাকে কিছু জিজ্ঞাসা না করে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলবে সেটা বুঝতে পারিনি। আমার জন্য তোমাদের মধ্যে অশান্তি হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও মা। এটা কি বলছেন? আপনি বড়জন, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? ও সারাদিন কাজের চাপে থাকে, হয়তো মাথা গরম হয়ে গেছিল, সব ঠিক হয়ে যাবে। শাশুড়িমা বললেন,
বললেন, ঠিক আছে এখন রেস্ট করো, তবে রাফিন আসলে ওকে তোমার অসুস্থতার কথা বলবে, তুমি না বললে কিন্তু আমি নিজেই বলবো। আমার শাশুড়ি মায়ের প্রতি আমার খারাপ ধারণাটা চলে গেল। বুঝতে পারলাম পুরো বিষয়টা ভুল বোঝাবুঝি। উনি আমাকে নিজের মেয়ের সাথে খুব একটা তফাৎ করেন বলে কখনো আমার মনেও হয়নি। কিছুক্ষণের জন্য আমিও অভিমান করে ফেলেছিলাম ওনার উপর। রাতে খাওয়া দাওয়ার পর যখন আমি রান্নাঘরে সব ঠিকঠাক করছিলাম, তখন আমার স্বামী পেছন থেকে এসে বলল, আজ এত দেরি হচ্ছে কেন ঘুমোতে আসতে? আমি কোনো উত্তর দিলাম না। কি ব্যাপার, একটা প্রশ্ন করলাম তো। না তাকিয়ে বললাম, আমাকে ছাড়া বুঝি আজকে ঘুম আসছে না? সকালে অফিস আছে, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার দেরি হবে। সে আমার পাশে আরাম করে দাঁড়িয়ে বলল, তোমার যতক্ষণ লাগবে লাগুক, আমি এখানেই আছি, তোমাকে নিয়েই ঘরে যাব। আমি অবাক হয়ে বললাম, আজকে আমার জন্য এত দরদ কেন? কারণ আমার বউটা রাগ করে আছে। আমি কোনো উত্তর না দিয়ে কাজে মন দিলাম। সে আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, সরি, তখন কিছু না জিজ্ঞাসা করেই তোমার গায়ে হাত তুলে ফেলেছি। আমি মাথা নিচু করে আছি দেখে সে কান ধরে বলল, বললাম তো সরি, এখনো রাগ করে আছো? আমি আমার স্বামীর উপর কিছুতেই রাগ করে থাকতে পারি না, তাই মুখ ফসকে বলে ফেললাম, আমি তোমার উপর রাগ করে থাকতে পারি না, তা তুমি ভালো করে জানো। আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়, আমিও তোমাকে ভালোবাসি। সম্মানিত ভিউয়ার্স, এখানেই রোমান্টিক এন্ডিং দেখিয়ে আমাদের আজকের গল্প শেষ হলো। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।